এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা তোমাদের শোনাবো সেটা জয়পুর রাজস্থানের একটা সত্য ঘটনা। রাজস্থানের ভরতপুরের বাসিন্দা, কিন্তু কর্মসূত্রে জয়পুরে এসে বাড়ি তৈরি করেছিলেন বিজয় বশিষ্ঠ শর্মা নামের এক ভদ্রলোক। তিনি এলডিসি পোস্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, জয়পুর হাইকোর্টের একজন ক্লার্ক ছিলেন, সরকারি চাকরিতে কর্মরত ছিলেন। তার বাড়িতে তার দুই সন্তান ছিল, এক মেয়ে আর ছোট ছেলে। ছেলে একজন মানসিক রোগী, একজন স্পেশাল চাইল্ড। তার বিভিন্ন রকম ট্রিটমেন্ট সবসময় চলত। ভদ্রলোক গত ১.৫ বছর আগে মারা গেছিলেন। ভদ্রলোকের বড় মেয়ে আয়ুষী শর্মা, বর্তমানে ২০২৬ সালে যার বয়স ২৪ বছর, সে এখন এলএলবি ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আগেই বলেছি, গত ১.৫ বছর আগে ভদ্রলোক বিজয় বশিষ্ঠ শর্মা মারা গেছিলেন। যেহেতু তিনি সরকারি চাকরি করছিলেন, তো তার ফ্যামিলির কেউ একজন চাকরি পাবে এমনটা হয়, আমরা সবাই জানি, এটাই নিয়ম। তো তার স্ত্রী নীরজ শর্মা, যার বর্তমান বয়স ২০২৬-এ ৪৪ বছর, তখন তিনি আর তার মেয়ে দুজনে মিলে ঠিক করেছিলেন যে তার মেয়ে ওই সরকারি চাকরিটা করবে। তবে তার একজন ভাই, মানে আরুষির যে মামা, সে এই ব্যাপারটাতে বিরোধিতা করেছিল। সে বলেছিল যে না, আরুষি মেয়ে, আরুষির বিয়ে হয়ে যাবে, নিজের সংসারে চলে যাবে, তো চাকরিটা বিজয় বশিষ্ঠের স্ত্রী আরুষির মা নীরজ শর্মার করা উচিত। এই কথা বলে নীরজ শর্মাকে তিনি বুঝিয়েছিলেন। তারপরে নীরজ শর্মারও মনে হয়েছিল যে হ্যাঁ, ঠিক কথা, মেয়েকে চাকরি দেওয়া হয়নি, তিনি চাকরিটা করতে শুরু করেছিলেন। বর্তমানে তিনি জয়পুর হাইকোর্টের একজন ক্লার্ক, তিনি কাজ করেন, সঙ্গে নিজের সংসার সামলান। তাদের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো। ভদ্রলোক খুব ভালো কাজ করেছিলেন, অনেক সেভিংস। সেই সঙ্গে জয়পুর শহরে দুখানা বাড়ি ছিল তার, একটা পুরনো বাড়ি, সেই পুরনো বাড়িতে তার দাদাও থাকতো। তিনি পরে সেই বাড়িটা বন্ধ করে চলে এসেছিলেন জয়পুরে, একদম হাইওয়ের কাছে একটা নতুন বাড়ি তৈরি করে সেখানে থাকা শুরু করেছিলেন। আগ্রা এক্সপ্রেস হাইওয়েতে তার ৫ বিঘে সম্পত্তি ছিল, যেটার এখনকার মূল্য কয়েক কোটি টাকা। তাছাড়া ছিল তাদের পৈতৃক গ্রাম ভরতপুরে প্রচুর সম্পত্তি। বিজয় বশিষ্ঠ শর্মারা দুই ভাই ছিলেন। দুই ভাই কিন্তু একসাথে জয়পুরে এসে বসবাস শুরু করেছিলেন। তিনি পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে চলে এসেছিলেন, তবে তার দাদার যে ফ্যামিলি, তারা কিন্তু জয়পুরের ওই পুরনো বাড়িতেই থাকতো, আর তার পোর্শনটা, বিজয় বশিষ্ঠের পোর্শনটা তালা বন্ধ করা ছিল। মা আর মেয়ের মধ্যে বিরোধিতা শুরু হয় যখন থেকে মা সরকারি চাকরিটা নিয়েছিল। মেয়ে মনে হয়েছিল যে তার মা তার অধিকার থেকে তাকে বঞ্চিত করেছে, তার ওই চাকরিটা পাওয়া উচিত ছিল, করা উচিত ছিল, কিন্তু মা তাকে করতে দেয়নি। তখন থেকেই বিভিন্ন ব্যাপারে সময়ে সময়ে মায়ের সাথে তার ঝামেলা হতেই থাকে। মা তাকে বারবার বোঝায়, কিন্তু সে কোনোভাবেই ব্যাপারগুলো বোঝে না। একসময় তার এতটাই রাগ হয়েছিল যে সে নিজেদের ওই পুরনো বাড়ি, যেখানে তার জ্যাঠা আর জ্যাঠার ফ্যামিলি থাকে, সেখানে গিয়ে থাকা শুরু করে। মা কিন্তু নানা রকম ভাবে তাকে বুঝিয়ে সুঝিয়ে নিজের বাড়িতে, নতুন বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করে, সে কিন্তু আসতে চায় না। এবারে বলি, আরুষি শর্মার যে ছোট ভাই, বর্তমানে যার বয়স ১৬ বছর, আগেই বলেছি সে একজন মানসিক রোগী বাচ্চা। তার মা তাকে প্রত্যেক দিন ট্রিটমেন্ট করাবার জন্য বিকেল বেলায় কাছাকাছি একটা ফিজিওথেরাপি সেন্টারে নিয়ে যান। এটা তার রোজকার রুটিন। ২০২৬ সালের জানুয়ারি মাসে
আরুষি মায়ের সাথে ঝগড়া করে চলে গেছিল ওই বাড়িটাতে। তারপর থেকে সে সেখানেই ছিল। তারপর থেকে তার ঘনিষ্ঠতা বেড়েছিল নিজের জ্যাঠা আর জ্যাঠতো ভাই বলরামের সাথে। হঠাৎ আরুষি একদিন নিজের জ্যাঠার ছেলেকে গিয়ে বলেছিল যে আমার মাকে যদি তুই মেরে ফেলতে পারিস তাহলে আগ্রা এক্সপ্রেস হাইওয়েতে যে 5 বিঘে সম্পত্তি আছে আমার, সেটা আমি তোকে দিয়ে দেবো। বলরামের খুব লোভ লেগেছিল। বলরাম গিয়ে নিজের বাবা আরুষির জ্যাঠা মোহনলালকে ব্যাপারটা বলেছিল। মোহনলালেরও ব্যাপারটা খুব ভালো লাগে। এবার মোহনলাল আর মোহনলালের ছেলে বলরাম দুজনে মিলে আরুষির সাথে দেখা সাক্ষাৎ করেছিল, প্ল্যানিং করেছিল। প্ল্যানিংয়ে তারা ঠিক করে যে কোনোভাবে মেরে ফেলতে হবে আরুষির মাকে। মেরে ফেলার জন্য ভরতপুর তাদের গ্রামের এলাকা থেকে 4 জন ছেলেকে ঠিক করা হয়। 7 লাখ টাকা তাদেরকে অ্যাডভান্স হিসাবে দিয়েও দেওয়া হয়। 1 মাস ধরে ওই 4 জন ছেলে রেকি করে কখন নীরজ শর্মা বাড়ি থেকে বেরোচ্ছে, কখন ঢুকছে, কতক্ষণ বাইরে থাকছে, রাস্তার কোন সাইড দিয়ে সে অফিসে যাচ্ছে, কোথায় দিয়ে ফিরে আসছে, ছেলেকে নিয়ে কখন বেরোচ্ছে, সব রকম রেকি করার পর তারা একদিন সেই মহিলার জন্য অপেক্ষা করছে। মহিলা নিজের অফিসে যাওয়ার জন্য বেরিয়েছিল। খুব দ্রুত গতিতে একটা গাড়ি তার একদম কাছ থেকে পেরিয়ে গেছিল। তার খুব ভয় লাগে। তার মনে হয়েছিল যে ইচ্ছা করে কেউ তার সাথে এই ঘটনা ঘটিয়েছে, কারণ কখনো এই পর্যন্ত তার অত পাশ থেকে কোনো গাড়ি যায়নি। রাস্তাটা ফাঁকা ছিল, তাহলে ওই গাড়িটা তার গায়ের অত কাছ থেকে গেল কেন? তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে তিনি এবার বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দিয়েছিলেন। তিনি নিজের অফিস থেকেও ছুটি নিয়ে নিয়েছিলেন। কিছু খাবার দাবার ইত্যাদির দরকার, কোনো বাজার হাটের দরকার, পুরো ব্যাপারটা কিন্তু অনলাইন তিনি করার চেষ্টা করছিলেন। এইভাবে তিনি আরো বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন। অন্যদিকে তার মেয়ের জ্যাঠা, জ্যাঠতো ভাই আর যে 4টে ছেলেকে ঠিক করা হয়েছিল, তারা কিন্তু এবার কোনোভাবেই ওই ব্যাপারটাকে ঘটাতে পারছিল না। সেই জন্য তারা মনে মনে ঠিক করে যে ওই মহিলার বাড়িতে লেবু, লঙ্কা, পাথর ইত্যাদি ছুঁড়ে ফেলা হবে রাত্রেবেলায়। মহিলা একটু ভয় পাবে। মহিলার বাড়িতে কেউ লেবু লঙ্কা ছুঁড়ছে বলে সে হয়তো ভাববে কোনো জাদু মন্ত্র হচ্ছে, তো সে সেই জন্য কোনো তান্ত্রিকের কাছে যাবে। যেহেতু সে বাইরে বেরোচ্ছে না, তাকে বাইরে কিভাবে বের করা যায় সেই চেষ্টা করছে তার মেয়ে। আর মেয়ে যাদেরকে 7 লাখ টাকা দিয়ে ঠিক করেছে তারা সবাই মিলে। অনেক চেষ্টার পরও কিন্তু মহিলাকে বাইরে বের করা যায়নি। সেই ঘটনাটার 1 মাস কেটেছিল, যেদিন খুব গা ঘেঁষে ওই মহিলার পাশ দিয়ে একটা গাড়ি বেরিয়ে চলে গেছিল। তারপর থেকে মহিলা বাইরে বেরোচ্ছেন না, খুব সাবধানে আছেন। কিন্তু মহিলার বাড়িতে রয়েছে একজন স্পেশাল চাইল্ড, তার কিন্তু ট্রিটমেন্ট চলে রেগুলার। মহিলা ভয় পেয়ে নিজেকে ঘরবন্দি করেছিলেন। ট্রিটমেন্টটা প্রায় বন্ধ হওয়ার পথে। এইভাবে দিনের পর দিন ট্রিটমেন্ট বন্ধ করে রাখলে চলবে না। এবার মহিলা নিজেকে বুঝিয়েছিলেন। ধীরে ধীরে তার মনে হয়েছিল যে এবার বাইরে বেরোতে হবে, অফিসেও যেতে হবে, আর বাচ্চাটার ট্রিটমেন্টটাও খুব দরকার। ঘটনার দিন তিনি বাইরে বেরিয়েছিলেন। বেরিয়ে তিনি নিজের বাড়ির কাছাকাছি যে ফিজিওথেরাপি সেন্টার, সেখানে পৌঁছেছিলেন নিজের ছেলেকে নিয়ে। অন্যদিকে সেই 4 জন ছেলে যারা 1 মাস ধরে তাকে বাইরে বের করার চেষ্টা করছিল, তারা কিন্তু সব সময় নজর রাখছে। তার পেছন পেছন একটা ছেলে বাইকে করে চলে গেছিল সেই ফিজিওথেরাপি সেন্টারে। আরো একজন ছেলে বাইক নিয়ে বাইরে অপেক্ষা করছিল। ফিজিওথেরাপি সেন্টারে যে ছেলেটা গেছিল, সে বাইরের ছেলেটাকে খবর দিয়েছিল যে এখানে এই মহিলা এসেছে। মহিলার সাথে মহিলার ছেলেও আছে। মহিলার মেয়ে কিন্তু আগে থেকেই খবর দিয়েছিল যে ওখানে তার মা কিছুদিন পর যাবেই, সে যেতে বাধ্য,
কারণ সে নিজের ছেলের ট্রিটমেন্টে কোনো রকম গাফিলতি করতে চায় না। এবার সমস্যাটা হচ্ছে, মহিলা ছেলেকে নিয়ে এসেছে, ফিজিওথেরাপির পরে ছেলেকে নিয়ে বাড়ি ফিরবে। তার যদি অ্যাক্সিডেন্ট হয় আর তার ছেলের যদি কোনো ক্ষতি হয়, সেটা আবার সেই ছেলের দিদি আরুষি শর্মা চাইছিল না। যে কোনোভাবে শুধু মাকে মেরে ফেলতে হবে, ভাইকে নয়। তাহলে মাকে কিভাবে একা পাওয়া যাবে? আরুষি মাকে কল করেছিল, সেই সময় মা সেই ফিজিওথেরাপি সেন্টারে। মেয়ের কল দেখে মা খুব খুশি হয়েছিল, সঙ্গে সঙ্গে কল রিসিভ করেছিল। মেয়ে বলেছিল, 5 মিনিটের জন্য তুমি বাড়ি এসো, আমার খুব দরকার। মা বলেছিল, আমি ছেলেকে নিয়ে ফিজিওথেরাপি করতে এসেছি, একটু পরে আসতে পারবো। মেয়ে বলে, না, এক্ষুনি খুব দরকার। ভাইয়ের যতক্ষণ ফিজিওথেরাপি চলছে, 1 ঘন্টা থেরাপি চলবে, তুমি চলে এসো, 5 মিনিটের বেশি সময় লাগবে না, তুমি তারপর চলে যেও। মা কিন্তু খুশি, সঙ্গে এক্সাইটেড। মায়ের মনে হয়েছিল মেয়ে হয়তো আবার বাড়ি ফিরে এসেছে বা ফিরে আসতে চায়। এখানে সময় নষ্ট করলে চলবে না। তাড়াতাড়ি মহিলা বেরিয়ে পড়েছিল মেয়ের কাছে, মেয়ের সাথে কথা বলার উদ্দেশ্যে, কারণ মেয়ে তাকে বাড়িতে ডাকছিল। সে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। তার বাড়ি থেকে মাত্র 100 মিটার দূরে স্করপিওতে দুজন বসে অপেক্ষা করছে তার জন্য। তিনি যখনই ফিজিওথেরাপি সেন্টার থেকে বেরিয়েছেন, তখনই বাইকে বসে থাকা ছেলেটা ব্যাপারটা দেখার পরে সেই যে স্করপিওতে বসে থাকা দুজন ছেলে, তাদেরকে খবর দিয়েছে। গাড়িতে বসা দুজন ছেলে 130 কিলোমিটার/আওয়ারের গতিতে নিজেদের গাড়ি ছুটিয়ে এনে মহিলার বাড়ির ঠিক সামনে ধাক্কা দিয়েছে। ব্যাপারগুলো কিন্তু সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছিল। মহিলাকে এত জোরে ধাক্কা দেওয়া হয় যে মহিলার দেহ অনেক উপর পর্যন্ত ছিটকে গিয়ে রাস্তার অন্য সাইডে গিয়ে পড়েছিল। রাস্তা কিন্তু একদম ফাঁকা ছিল। পাশেই বসেছিল একজন বাবা, একজন ছেলে। তারাও ব্যাপারটা দেখে অবাক হয়ে গেছিল। খালি রাস্তাতে একজন মহিলা একদম সাইডে হাঁটছে, তাও তাকে দ্রুত গতিতে এসে একটা স্করপিও ধাক্কা দিয়ে এগিয়ে চলে গেছিল। 1 সেকেন্ডের জন্য কিন্তু গতি কমায়নি। বিকেলবেলায় 4:30টার সময় আশেপাশের লোকজনেরা মহিলাকে দেখে চিনতে পেরেছিল যে ওটা নীরজ শর্মা, তাদের প্রতিবেশী। এবার নীরজ শর্মার বাড়ির লোকজনকে, বিশেষ করে তার মেয়েকে, তার ভাইকে, তার ভাসুরকে, সবাইকে খবর দেওয়া হয়েছিল। সবাই এসে কান্নাকাটি শুরু করে। মেয়ে এতটাই কাঁদছিল যে মেয়েকে ধরে রাখা যাচ্ছিল না। নির্দিষ্ট সময়ে মহিলার দাহ কার্য সম্পন্ন হয়। বাড়িতে কিন্তু একটা দুঃখের পরিস্থিতি চলছে। মহিলার ভাই আরুষির মামা সব লোকজনকে দেখছে। আরুষিকে তিনি বারবার সান্ত্বনা দিচ্ছেন যে এত চিন্তা করে কোনো লাভ নেই, আমি আছি, আমি তোমার সঙ্গে আছি, তুমি চিন্তা করো না। আরুষি কিন্তু সবসময় কাঁদছে। কয়েকটা দিন কেটেছে। আরুষির মামা লক্ষ্য করছিলেন যে আরুষি সব সময় নিজের জ্যাঠা আর জ্যাঠার ছেলের সাথে কথা বলায় ব্যস্ত। তিনি সবসময় জানতেন যে আরুষির জ্যাঠা আর জ্যাঠার ছেলে আরুষিদের ফ্যামিলির শত্রু, তাদের ভালো চায় না। সবসময় তাদের সম্পত্তি, যেটা হয়তো আরুষির বাবা নিজে করেছে, সেগুলোতেও তারা অধিকার করতে চায়। সব সময় আরুষির মাকে তারা বিরক্ত করে, বিশেষ করে টাকা পয়সার জন্য বিরক্ত করে। দুই ফ্যামিলির মধ্যে সম্পর্ক একদম ভালো না। হঠাৎ করে আরুষি তাদের এত ক্লোজ হলো কিভাবে, এই ব্যাপারটা তার সন্দেহটা বাড়িয়েছিল। তিনি পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে ব্যাপারটা বলেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন যে ওই যে অ্যাক্সিডেন্টটা তার দিদির ঘটেছিল সেদিন, সেটা কি সত্যি সত্যিই কোনো রোড অ্যাক্সিডেন্ট ছিল, নাকি ওটা কেউ ঘটিয়েছিল। প্লিজ একটু আপনারা ইনভেস্টিগেশন করে দেখুন।
পুলিশের ইনভেস্টিগেশনে প্রথম যেটা করেছিল পুলিশ টিম সেটা ছিল ওই এরিয়ার সিসিটিভি ফুটেজগুলো চেক করা। পুলিশ সেই ফিজিওথেরাপি সেন্টার থেকে তার বাড়ি পর্যন্ত সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো যখন চেক করেছিল, পুলিশের কিন্তু কোনো সন্দেহ আর বাকি ছিল না। পুলিশ কনফার্ম হয়ে গেছিল যে মহিলাকে মেরে ফেলা হয়েছে, কারণ পুলিশ লক্ষ্য করেছিল একটা বাইক সবসময় তাকে ফলো করছে। আজ নয়, পুরো 1 মাস ধরে ফলো করার চেষ্টা করছে। তার বাড়ির ধারে কাছে সবসময় একটা স্করপিও দাঁড়িয়ে আছে। ওই ঘটনা ঘটিয়ে ফেলার পর স্করপিওটা কিন্তু তাকে ধাক্কা দিয়ে চলে গেছিল। রাস্তা একদম ফাঁকা ছিল, ইচ্ছা করে জোর করে ধাক্কা দিয়েছিল, দেখে বোঝা যাচ্ছিল। বাইকে দুজন ছেলে, তারাও কিন্তু ওই মহিলার পেছন পেছন আসছিল, কিন্তু মহিলার সাথে অত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছিল, বাইকে বসে থাকা দুজন ছেলে একবার ওই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেদিকে তাকিয়ে দেখার প্রয়োজনও বোধ করেনি। আমরা যখনই রাস্তা দিয়ে যাতায়াত করি, এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমাদের অবশ্যই একটা ইন্টারেস্ট থাকে যে ব্যাপারটা কি হয়েছে জানার। দাঁড়িয়ে সেই ঘটনা না দেখতে পারলেও সেদিকে কিন্তু চোখ পড়ে প্রত্যেক মানুষের। এই ক্ষেত্রে পুলিশের সন্দেহ হয়েছিল ওই দুজন ছেলের ওপরেও। পুলিশ এবার তদন্ত করেছিল, পুলিশ অ্যারেস্ট করেছিল ওই চারজনকে অ্যারেস্ট করার পর ধীরে ধীরে যে নামটা এগিয়ে এসেছিল এই ঘটনার মাস্টার মাইন্ড হিসাবে, সে ছিল নীরজ শর্মার 24 বছরের মেয়ে আরুষি শর্মা, বিএ এলএলবির ফাইনাল ইয়ারের ছাত্রী। পুলিশ তাকে, তার জ্যাঠতুতো ভাইকে, তার জ্যাঠাকে অ্যারেস্ট করেছে। বর্তমানে সবাই পুলিশ কাস্টাডিতে রয়েছে। আরুষি বিশেষ কারোর কথার উত্তর দিচ্ছে না, তবে সে পুলিশ টিমকে একটাই কথা বলেছে যে সে সরকারি চাকরি করতে চাইতো, কিন্তু তার মা তার অধিকার নিয়ে নিয়েছিল, নিজে চাকরিটা করেছিল, সেটাই ছিল তার রাগ। সেই জন্যই সে নিজের মাকে এইভাবে শাস্তি দিয়েছে। সেই মা যে তাকে জন্ম দিয়েছে, যে তাকে এতদিন ধরে বড় করেছে। ঘটনাটা শোনার পরে কি মনে হচ্ছে? কোনো সম্পর্ক কি এমন রয়েছে যেটার উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়?